অনন্তকালের জন্য বেরিয়ে গেছে স্নেহের আসিস তুই তোল ভালো করে তুই একটু পিছনে খুলে তাড়াতাড়ি পেপার আমি কিছু করে আছি আমি কিছু করে যাচ্ছি পিছনে যা So today is week 5. So today I will start with Japan Southeast Asia relations 1990 to 2015. As you know, তোমরা সবাই জানো World War period Japan played an important role in the integration of Southeast Asia, especially with তোমরা যদি দেখো East Asian solidarity যখন তোমাদের সাউথ ইস্ট এশিয়ান নেশনসরা যখন একটা টার্ময়েলে যাচ্ছিল, যখন ডাচ ইন্দোনেশিয়াতে ছিল, বা যখন আমরা দেখতে পারি যখন মিয়ানমার যখন নিজের রিভোল্ট করছিল, তখন সাউথ ইস্ট এশিয়ার যদি একমাত্র যে ভূমিকা পালন করে যে দেশ সেটা হচ্ছে জাপান। আর জাপানের একটা বিশাল বড় ছিল যে তারা নিজেদের ন্যাশনাল আইডেন্টিটি মানে সাউথ ইস্ট এশিয়ান আইডেন্টিটিটা তারা বজায় রাখার চেষ্টা করেছে। ফলে জাপানের ভূমিকা সাউথ ইস্ট এশিয়ায় বলতে গেলে ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ডে প্রচন্ড বড় একটা ভূমিকা পালন করে। এবং এই যে আমরা এশিয়ান ইন্টিগ্রেশন, এই যে আমরা এশিয়ান ইউনিটির কথা বলি, সেটা জাস্ট জাপান যেহেতু একটা মেইন একটা কান্ট্রি হিসাবে যে এশিয়ান ইউনিটি, কারণ তোমরা জানো যখন ওয়ার্ল্ড ওয়ার 2 হচ্ছিল তখন একটা অ্যাক্সিস পাওয়ার শুরু হয়েছিল, যেখানে ছিল একদিকে জাপান, জার্মানি, আরেকদিকে ইটালি, তেমনি আরেকদিকে ছিল সব ইউএসএ, ইউকে। বাট ইউএসএ যারা অ্যালাই ছিল তাদের সাথে জাপান কিন্তু একটা মানে যেমন ডাচ ইন্দোনেশিয়াতে ছিল, সেখানে জাপানের একটা বিশাল বড় ভূমিকা আছে। এই যে আইডেন্টিটি, এই যে আজকে যে ইন্দোনেশিয়ান আইডেন্টিটি, সেটা কিন্তু পেছনে অনেক বড় ভূমিকা ছিল জাপান। তোমরা হয়তো পড়েছো সুকার্নোর যে আইডিওলজি ছিল বা সুহার্তোর যে আইডিওলজি ছিল, সেটা অনেকটা এসেছিল অফ জাপানিজ আইডিওলজি। ফলে জাপান একটা বিশাল বড় এশিয়ান সলিডারিটি করেছিলেন। ইস্ট এশিয়া যেটা আমরা বলি ইস্ট এশিয়ান কনফারেন্স, এই যে একটা এশিয়ান সলিডারিটি, এশিয়ান ইউনিটির মধ্যে জাপান একটা বিশাল বড় ভূমিকা পালন করে। নাও উই আর কামিং টু 1960s। সেই 1960 আমরা কি দেখতে পারি, the relation of Japan with Southeast Asia till the end of 60s evolved in a framework set by Yoshida Doctrine. Yoshida বলে একজন প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি একটা 60s এ একটা ডক্ট্রিন করেছিলেন, যেখানে উনি বলেছিলেন ফার্স্ট, reliance on the alliance with the United States to ensure Japan's security following the signing of 1954 Mutual Defense Assistance Treaty। তার মানে কি 1954 এ একটা মিউচুয়াল ডিফেন্স অ্যাসিস্ট্যান্স ট্রিটি হয়েছিল, যেখানে বলেছিল যে রিলায়েন্স অ্যান্ড অ্যালায়েন্স উইথ ইউনাইটেড স্টেটস, যেখানে ইউনাইটেড স্টেটসের সাথে রিলায়েন্স করা এবং তার সাথে অ্যালায়েন্স করা, সোজা জাপানের সিকিউরিটিটা
Japan's security in the region becomes an important agenda. Second, emphasis on economic relation. এই সময় 1960s-70s এ কিন্তু জাপান একটা বুমিং ইকোনমি ছিল। জাপান তখনও কিন্তু চায়নায় সিনে আসেনি। জাপান একটা বুমিং ইকোনমি ছিল এন্ড ওরাই হচ্ছে ফার্স্ট যারা এশিয়ান সলিডিটারি বা ইস্ট এশিয়ান সলিডিটারি কথা বলে। ফলে আমরা দেখতে পারি যে ইকোনমিক রিলেশনের ক্ষেত্রে জাপান একটা বিশাল বড় ভূমিকা পালন করে। থার্ড, লো প্রোফাইল ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স, মানে ইন্টারন্যাশনাল পলিটিক্সে একটা লো প্রোফাইল মেইনটেইন করা ছিলই জাপানের একটা মেইন ইম্পর্টেন্স। In the case of Southeast Asia, these parameters were compounded by the need to normalize the relation through preparation for Japanese occupation during the Second World War. আমি আগেও বলেছিলাম যে সাউথ ইস্ট এশিয়ার যে একটা ইউনিটি, যে এই যে আমরা দেখতে পারি যে 200 বছর বাদে ইন্দোনেশিয়া যেভাবে ডাচের থেকে মুক্তি পেল বা যে জিনিসটা হলো, this is because of Japan's endeavor. Because তুমি জানো জাপানরা যদি না ইন্দোনেশিয়াতে বা যদি না সেই সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজে পেনিট্রেট করতে পারত, হয়তো আরো 10 বছর ওদের পিছিয়ে যেতে পারত। বাট জাপানের এই মেইন ইম্পর্টেন্সের জন্য ওয়ার্ল্ড ওয়ার 2 এর এই একটা সলিডিটারির ক্ষেত্রের জন্য জাপান প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন সাউথ ইস্ট এশিয়ান ইউনিয়ন। Japan signed a reparation and economic agreements with Burma, Indonesia, Philippines and Vietnam. এই যে একটা টার্মোইল যা ছিল যে বার্মাতে, ইন্দোনেশিয়াতে, ফিলিপিন্স এন্ড ভিয়েতনামে, জাপান কিন্তু রিপেরেশন এন্ড ইকোনমিক এগ্রিমেন্টস করেছে। আর সেই সময় জাপান যে অর্থটা দিয়েছিল সেটা হচ্ছে $2 বিলিয়ন। 1976 এ ভাবতে পারছো জাপান $2 বিলিয়ন দিচ্ছে, তার মানে ওদের ইকোনমি কিরকম স্ট্রং ছিল। সো দিস ওয়াজ দ্য কাইন্ড যেখানে জাপান একটা স্ট্রং একটা মেসেজ ক্রিয়েট করেছিল, স্পেশালি এশিয়া, সাউথ ইস্ট এশিয়াতে, that they were the futures of Asia. সো এই সময় জাপানের ইকোনমিক, আমরা জানি জাপান ওয়ার্ল্ড ওয়ারে যেরকম ভাবে হিরোশিমা নাগাসাকিতে বম হয়ে পুরো প্রায় জাপান শেষের দিকে চলেছে, বাট সেখান থেকে রিকভার করে 1976 এ তারা $2 বিলিয়ন এড দিচ্ছে টু সাউথ ইস্ট এশিয়ান নেশন। তাহলে তুমি বুঝতে পারছো যে জাপান কিরকম ভাবে রিকভার করেছে ইকোনমিক ক্ষেত্রে, ওয়ার্ল্ড পলিটিক্স এর ক্ষেত্রে। Japan was allowed to make reparation in kind so that the reparation turns out to pave the way of future export of Japanese goods and services. তাহলে কি বললো, জাপান was allowed, মানে কখনো কাইন্ডে বলতে বলেছে যে অনলি গুডস বা জাপানিজ গুডস বা এই ফর এক্সাম্পল টেক্সটাইল, মেশিনারি, এগুলো দেওয়ার চেষ্টা করেছিল, যার জন্য যেটা একটা পেভ ওয়ে করেছিল ফর ফিউচার গুডস অ্যান্ড সার্ভিসেস। নেক্সট আপ আসছি আমরা, by the end of 60s and early 70s this approach of Southeast Asia had reached its limit. মানে 60s and 70s এর দশকে আমরা কি দেখতে পারি যে এই যে অ্যাপ্রোচটা সেটা লিমিটেড চলেছে, reach its limit. The Ministerial Conference for the Economic and Development of the Southeast Asia, একটা ওরা মিনিস্ট্রিয়াল কনফারেন্স করে যেখানে দেখা যায় ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সাউথ ইস্ট এশিয়ার জন্য। Convened for the first time in Tokyo 1966 showed that the countries in the region were reluctant to let Japan play a conspicuous role in Southeast Asia. এই যে 1966 এ টোকিওতে ফার্স্ট যে মিনিস্টারিয়াল মিটিং হয়, সেখানে দেখা যায় যে সাউথ ইস্ট এশিয়ান নেশনরা খুব কনসপিকুয়াস হয়ে গেছে, কারণ ভিয়েতনাম ওয়ার অ্যান্ড ইটস আফটারমাথ ওয়ে চেঞ্জিং দ্য জিওপলিটিক্স অফ দ্য রিজন। এই যে তখন একটা জিওপলিটিক্যাল চেঞ্জ হচ্ছে সাউথ ইস্ট এশিয়া আফটার ভিয়েতনাম ওয়ার, তখন ওরা একটু কনফিউজ হয়েছিল যে জাপান কোনো ইম্পেরিয়ালিজম করবে না, আর জাপানের ওই ইম্পেরিয়ালিজম আইডিয়ালিস্টিক ছিল না, সেই জন্যই ওরা সাউথ ইস্ট এশিয়ান নেশনরা একটু দ্বিধাবোধ করেছিল। এন্ড তোমরা যদি দেখো 1966 আর 73 এর মধ্যে তখন দুটো পাওয়ার কিন্তু সাউথ ইস্ট এশিয়াতে প্লে করছিল, একটা হচ্ছে ইউএস আর একটা হচ্ছে চায়না।
Why China was playing that knife? Because China was supporting the communist regimes in Laos, Cambodia, and Vietnam. And এদিকে ইউএস কাদের সাপোর্ট করছিল যাতে কমিউনিজম অ্যাপ্লিকেবল না হয়। ইউএস লেড কান্ট্রি যারা অ্যালাই ছিল তারা ছিল থাইল্যান্ড এন্ড ফিলিপিন্স। এই সময় এই 1973 76 এই পুরো 1960 73 এর সময় একটা অর্গানাইজেশন ফর্ম হয়েছিল ন্যাটোর লাইনে যাকে আমরা বলি সিয়াটো, and this SEATO was backed by US. This SEATO was actually a military organization, regional organization which was backed by US, and সেই অর্থে সিয়াটোর একটা মেইন ভূমিকা ছিল টু স্টপ দ্য কমিউনিজম স্প্রেড ইন সাউথ ইস্ট এশিয়া। যখন ভিয়েতনাম বা যখন কম্বোডিয়া, লাওসে, সাউথ ইস্ট এশিয়া যখন কমিউনিজম স্প্রেড করেছিল তখন সেই সিয়াটোর মাধ্যমে সাউথ ইস্ট এশিয়াতে ইউএস করেছিল যাতে কমিউনিজম স্প্রেডটা না হয়, এন্ড তার জন্য সাপোর্ট করেছিল থাইল্যান্ড এন্ড ফিলিপিন্স। এই দুটো দেশ তখন মারাত্মক সাপোর্ট করেছিল। এই সিয়াটো কিন্তু ভীষণই শর্ট লিভড হয়, কিন্তু ইন্টারেস্টিংলি এখানে কিন্তু জাপান আসে। এই সিয়াটোতে কিন্তু কখনোই এই জায়গাতে জাপান আসে। জাপান was not part of সিয়াটো, কারণ ওরা কখনো ইন্টারন্যাশনাল, তোমরা বলতে পারো কেন আসেনি কারণ জাপানের কখনো আইডিয়া, জাপান অলওয়েজ ওয়ান্ট টু রিস্ট্রাকচার অর রিকনস্ট্রাক্ট সাউথ ইস্ট এশিয়া। চায়নার মতন ওর আইডিয়োলজি ছিল না। জাপান ওয়াজ ভেরি মাচ, তোমরা যদি পরবর্তীকালে দেখো কেন, আজ আমি তোমাদের পরের দিন পড়াবো, আজকে আমি 2000 অবধি শেষ করবো, পরের দিন আমি ইন্টারেস্টিং হয়ে যাবে যে কেন হঠাৎ আবার সেই চায়না প্রথমে সাউথ ইস্ট এশিয়ান নেশনরা সাপোর্ট করেছিল চায়নাকে, তারপরে আবার সেটা হয়ে গেল জাপানে। এই যে শিফট চায়না টু জাপান কেন হলো? কারণ চায়নার পলিসি ছিল টু রিকনস্ট্রাক্ট, মানে জাপানের পলিসি ছিল টু রিকনস্ট্রাক্ট, এরা চায়নার পলিসি ছিল ওয়াজ অ্যাগ্রেসিভ। আর যদি তুমি দেখো 2000 এর পর একটা গ্রোয়িং কনসিয়াসনেস হতে গেল সাউথ ইস্ট এশিয়ান নেশনে যে না আর আমরা চায়নাকে সহ্য করবো না। অনেক হয়েছে সাউথ চায়না সি ডিসপিউট, অনেক হয়েছে, এই যে সাউথ চায়না সি, এই যে মাঝে মাঝে মালয়েশিয়া আছে, অনেক হয়েছে, নো আমরা আর কোনো সহ্য করবো না। 2010 অনওয়ার্ডস, যেটা আমি নেক্সট ডেতে পড়াবো, 2010 অনওয়ার্ডস জাপান আবার এন্ট্রি নিচ্ছে সাউথ ইস্ট এশিয়া। এই সময় জাপান আছে নেই, বাট এখন যদি তুমি রিসেন্ট কিছু আপডেটস গুলো ফলো করো, 80% of Southeast Asian nations agree that Japan is the next big power of Southeast Asia. So this is what they all about. যে জাপানরা সবসময় মনে সাউথ ইস্ট এশিয়ার এখন চায়না ছাড়া যে অল্টারনেটিভ নেশন হয়ে গেছে সেটা হচ্ছে জাপান। এখন জাপানের রাইজ ইজ, আই উইল সে, দ্য যেমন বলে রাইজিং সান, জাপান ইজ দ্য ল্যান্ড অফ রাইজিং সান, তেমনি সাউথ ইস্ট এশিয়ার বোধহয় রাইজিং সান হচ্ছে এখন জাপান। বিকজ অফ দ্য স্ট্রং ইনভেস্টমেন্ট, বিকজ অফ দ্য স্ট্রং টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ। এখন তুমি দেখো সাউথ ইস্ট এশিয়ান রিসেন্টলি বলছে ম্যান্ডারিন শেখা কিন্তু বন্ধ হয়ে গেছে। দে আর নট লার্নিং ম্যান্ডারিন, দে আর লার্নিং জাপানিজ, কোরিয়ান। শিফট হয়ে গেছে, মানে যেটা তোমার 2000 এ 80% ম্যান্ডারিন, যেটা এখন গিয়ে 30% হয়ে গেছে। Whereas Japanese Korean language শিখছে এখন 60% of Southeast Asia because of the opportunities that Japan are present. And Indo-Pacific region, Japan is playing an important, especially whole Indo-Pacific region, Southeast Asian region, Japan is playing an important role. So my policy is that my observation যে এই সময় কিন্তু জাপান খুব লো অন ইন্টারন্যাশনাল পলিটিক্স এ ছিল। In later years, especially after 1976 Bali summit,
Asian countries became more self-conscious and ready to play a role in international arena. The countries of the region were progressing in their industrialization and economic diversification. মানে এই সময়টা 1976 এ যখন বালি সামিট হয় আসিয়ানে, তখন কান্ট্রিজরা অনেক সেলফ কনসিয়াস হয়ে যায়। দে বিগ্যান টু থিঙ্ক দ্যাট হ্যাঁ আমাদের এবারে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে, আমাদের এখানে ইকোনমিক ডাইভার্সিফিকেশন করতে হবে। যার জন্য the country which came to their being was Japan. যে কান্ট্রি তাদের সামনে এসেছিল তখন ছিল জাপান। এবার এই কেন জাপান এলো, কেন ইয়োশিদা ডক্ট্রিন যেটা বলা হয়েছিল সেটা অবসলিট হয়ে গেছিল, সেটা আর কাজে লাগছিল। তো তখন একজন ফার্স্ট জাপানিজ প্রাইম মিনিস্টার টু ভিজিট সাউথ ইস্ট এশিয়া ওয়াজ টানাকা, but he was met with violent protests in Jakarta and Bangkok. কারণ তখন সবাই ভেবেছিল হয়তো জাপান একটা ইম্পেরিয়ালিস্ট পলিসি করছে। বাট ফুকুদা was the first prime minister in Japan who actually visited Manila and gave a speech and set a new principles that would guide Japanese policy in Southeast Asia. A Fukuda doctrine was the turning point of Japan's foreign policy with Southeast Asia. ফুকুদা কি বলেছেন? ফুকুদা ডক্ট্রিন যিনি বলেছেন তাকিও ফুকুদা, তিনি কি বলেছেন? জাপান renounced to play any military role in the region, assuaging any fear from coming from east. মানে জাপান বলেই দিয়েছে যে না আমরা কোনো মিলিটারি রোল প্লে করছি না। Japan was aware of the limitation of an approach based only in the economy and was willing to undertake a multi-dimensional approach encompassing politics, culture and people-to-people links. This was the main point. The Japan economic based শুরু করেছিল and a multi-dimension যেখানে ফার্স্ট কোন এশিয়ান কান্ট্রি এসে বলেছিল people-to-people connectivity. আদারওয়াইজ চায়নাও এটা বলেনি বা ইউএসও বলেনি। ইট ওয়াজ ফার্স্ট যে জাপান যে বলেছিল যে হ্যাঁ আমরা পিপল টু পিপল কানেক্টিভিটি করব, আমরা কোনো মিলিটারি অ্যাসিউরেন্স করব। Japan was ready to contribute to the healing of dividing Indochina after the Vietnam War and Vietnamese invasion in Cambodia. তোমরা পরবর্তীকালে দেখতে পারবে সফট পাওয়ারে যে ভিয়েতনামে UNCTA বলে একটা পিস কিপিং মিশন হয়েছে যেখানে জাপান প্রচন্ড ভাবে হেল্প করেছে। মানে জাপানের আইডিওলজি is a very what I will say very realistic ideology. They don't go as an aggressor. They are actually a peace mediator. যদি বলে হ্যাঁ সাউথ ইস্ট এশিয়া যদি মানে ইস্ট এশিয়াতে যদি কোনো কান্ট্রি যারা পিস মিশনে ফলো করে, যারা পিসের নাম্বার 1 দ্যাট ইজ জাপান। কারণ ওদের মধ্যে এত সুন্দরভাবে ওরা পলিসিগুলো ফ্রেমওয়ার্ক করেছিল, তখনকার কেউ এরকম ভাবে পলিসি ফ্রেমওয়ার্কই করেনি। The Fukuda doctrine had its potential became soon visible in 3 areas: bridging the gap between Asian countries and 3 communist countries in Southeast Asia, the communist countries in Indochina. তোমরা যে আজকে দেখছো না আসিয়ান, এই যে 10টা এই যে 3টে দেশ যারা এসেছে কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, বিকজ অফ জাপান এতে প্রচন্ড স্ট্রংলি বলছে না এদের ঢোকাও, নইলে তোমাদের এই গ্রুপিংটা হবে না, এদের ঢোকাও। জাপান সামিটে জাপান মিনিস্টারিয়াল এতে অন্য কান্ট্রিরা সেপটিক্যাল হচ্ছিল, থাইল্যান্ড ফিলিপিন্সরা তো বেঁকে বসেছিল যে না আমরা কেন ওদের ঢোকাও, why would we let them to enter? But Japan was a only vocal country যারা বলেছিল যে এই যে গ্যাপ তোমাদের ক্রিয়েট হচ্ছে এটা বন্ধ করো, মিটিগেট করো, তোমরা এই গ্যাপটা করো না, তাহলে তোমরা ডিভাইডেড হয়ে যাবে। এই যে আসিয়ানের মেইন যে তোমরা 10টা কান্ট্রিজের মধ্যে এই 3টে কান্ট্রিজের যে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা কিন্তু জাপান করে। So Japan played an important role in ASEAN formation and also important role in making the unity. ASEAN ইউনিটির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, serving as an economic model and helping ASEAN economy through ODA and FDI. ODA হচ্ছে overseas diaspora associations and FDI হচ্ছে foreign domestic investment.
এই থ্রু দিয়ে কিন্তু ওরা আসিয়ানকে ইকোনমিক আজকে আসিয়ানে তুমি যদি দেখো 2010 থেকে 20 অনওয়ার্ডস তাতে জাপানের কন্ট্রিবিউশন হচ্ছে 80%। কারণ এখন আফটার কোভিড দ্য কান্ট্রি দ্যাট দে আর রিয়েলাইজিং অন ইজ জাপান। জাপান পুরো ওদের ইকোনমিক বুস্ট আপ করছে। তাই জন্য যে নতুন যে প্রাইম মিনিস্টার কোইচি বলে, আমি পরে ক্লাসে পড়াবো, কোইচি বলে তিনি ফার্স্ট আসার পরই তিনটে দেশ উঠে নিয়েছে, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপিন, আর এদের সাথে পরপর চুক্তি করে। আর ওনার আসার পরই জাপান আসিয়ান সামিট হয়েছে, যেখানে জাপান প্লেজ করেছে 230 বিলিয়ন ইউএস ডলার আমরা পাম্প করব সাউথ ইস্ট এশিয়া with machinery, technology, everything. So this Japan is now has become a forefront of ASEAN in the formation, and in post COVID era te to ora aro ei jayagata niyeche. So in the aftermath tale ki hoche, in the aftermath of the end of Vietnam War, the Japanese assumption was Vietnam, Laos, Cambodia would be amenable to compromise in exchange of western aid. ওরা বলেছিল যে ওয়েস্টার্ন এড ছাড়াই কিন্তু আমরা এদের করে নিতে পারি। সো উই ক্যান, কারণ জাপানের সেরকম ইকোনমি ছিল, কারণ জাপান সেরকম বুমিং ইকোনমির মধ্যে ছিল। সো জাপান হ্যাজ had that capability. Japan played an important role during the 1960s-70s. So in that period, Japan made a contribution of $5.3 million. মানে তখনকার সময় জাপান $5.3 million দিচ্ছে। The economic crisis of 70s imposed some changes of economic strategy of Japan that made an effort to diversify its supply sources, so not to dependent on one specific supplier. মানে কি করেছিল, জাপান নিজের সাপ্লাই সোর্সেস গুলোকে ডাইভার্সিফাই করে দিয়েছে। আর 1970s এর সময় দাঁড়িয়ে $5.3 million, ইটস নট আ ম্যাটার অফ জোক, সেটা কিন্তু জাপান করেছিল, না চায়না করেছিল, না ইউএস করেছিল। ইট ওয়াজ অনলি জাপান হু অ্যাকচুয়ালি প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দিস কন্ট্রিবিউশন। By 1980s, over 30% of total Japanese ODA was directed to Southeast Asia. The ODA would focus in improving the infrastructure of Southeast Asia. এই যে ODA গুলো, এগুলোকে ওরা 30%, মানে প্রায় মানে এতটাই ওরা করেছিল যে এই ODA গুলো প্রায় 30% অফ সাউথ ইস্ট এশিয়ান ইকোনমিতে ছিল। আর এই ইনফ্রাস্ট্রাকচার গুলো বলতে পারলে কোন কোন জায়গাগুলোতে হয়েছিল? রেল, এডুকেশন তো ছিল, ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং ইনিশিয়েটিভ। যে দেশগুলো মেইনলি যেগুলো হয়েছিল সেগুলো হচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস। এখন তোমরা যে ভিয়েতনামকে দেখছো বা কম্বোডিয়াকে দেখছো, কিন্তু সেটা জাপান করে। জাপান হ্যাজ মেড অ্যান ইমেন্স থিং। Arita, regarding Japan's soft power, in 1979, Southeast Asia Youth Invitation Program was set in order to promote better mutual understanding through the invitation. Young Southeast Asian scholars ওরা জাপানে পাঠায়, যারা ব্রাইট স্টুডেন্ট, ধরো যারা চুলালঙ্কনের ব্রাইট স্টুডেন্ট বা যারা রেঙ্গুন ইউনিভার্সিটির ব্রাইট স্টুডেন্ট, তারা চলে গেল জাপানে পড়তে, আর তারা জাপানিজ টেকনোলজিটা জানতে পারল। Also, Japanese scholarship fund for ASEAN youth for nearly amount of $3 million. $3 million Japan scholarship fund ASEAN পাম্প করেছে। সো তুমি দেখতে পাচ্ছ যে সফট পাওয়ার হোক, ব্রিজিং গ্যাপ হোক, বা FDI ODA তে বলো, জাপান played a massive role during the time of 1970s. The soft policy strategy adopted then used more or less traditional tools and was boosted by two factors. Japan had become the second biggest world economy and it became the model of Asian countries. তাহলে আমি যেটা বলছিলাম যে জাপান একটা সেকেন্ড বিগেস্ট ওয়ার্ল্ড ইকোনমির মধ্যে হয়েছিল, আর একটা মডেল, এশিয়ান কান্ট্রিজরা তখন জাপানিজ মডেল ফলো করছে। There were no other countries capable of making such a use of soft power. কোনো আদার কান্ট্রি ছিল না যারা এরকম সফট পাওয়ার ইউজ করতে পারবে যেটা জাপান, কারণ সেই সময় কোনো কান্ট্রি সেরকম অর্থ ছিল না, কোনো
কোনো দেশের সেরকম অর্থ ছিল না, ফলে জাপানের পক্ষে এটা সুবিধা হয়েছে বিকজ দে আর দ্য সেকেন্ড বিগেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। আর এশিয়ার ক্ষেত্রে এই জাপান became the role model. So 1987 marked the 20th anniversary of Bangkok Declaration. মানে ব্যাংকক ডিক্লারেশন বলতে 20th কারণ তোমরা জানো 1967 এ ASEAN ফর্ম হয়েছে। 20th anniversary of Bangkok Declaration that created ASEAN and 10th anniversary of Fukuoka. 1977 এ ফুকুওকা ডক্ট্রিন হয়, সেটার সাথে ওরা কোরিলেট করে 1987 ওরা মার্ক করেছিল was a watershed year in Japanese foreign policy with Southeast Asia. The recently elected Prime Minister Nobuo Takeshita chose ASEAN Summit held in Manila in December 1987 as the destination of his first official overseas trip. এই তাকেশিতা ছিলেন যিনি ফার্স্ট উনি যখন প্রাইম মিনিস্টার হওয়ার পরই ফার্স্ট ASEAN-এ গেলেন। ASEAN summit held হলো মানিলাতে 1987 এ, and he was the first one to make an official overseas trip. In Manila, Takeshita announced a new partnership of peace and prosperity to support ASEAN development. মানে উনি ওখানে গিয়ে মানিলাতে গিয়ে তাকেশিতা কি করেন, পিস এন্ড প্রসপেরিটি টু সাপোর্ট ASEAN-কে ডেভেলপের জন্য যে প্রসপেরিটি পিস দরকার সেটা। This announcement was materialized in the creation of $4 billion Japan ASEAN Development Fund. মানে তখন ভাবো 87 এ $4 billion দিচ্ছে for Japan ASEAN Development Fund. The fund had two components: loan to private sector for joint venture project in the region at a low interest of 3% per annum and untied loans to the development institution of ASEAN countries. তোমরা দেখতে পারবে অনেক ইনস্টিটিউশনস আছে যেগুলো জাপানিজ এডে রান করে, সেগুলো কিন্তু 1987 এ হয়েছে। স্পেশালি ASEAN সাউথ ইস্ট এশিয়াতে অনেক এরকম ইনস্টিটিউটস আছে যেগুলো জাপানিজ এডে রান। And these were because in 1988 $4 billion for Japan ASEAN Development Fund এর জন্য হয়েছে। আর ইন্টারেস্ট রেটও কম দিচ্ছিল 3% per annum। তার ফলে তখন সাউথ ইস্ট এশিয়ার কাছে এগুলো লুক্রেটিভ, যে হ্যাঁ এখানেই তো করবো, আর কোথায় যাবো, এরা এত কম রেট, তখন সবাই জাপানের দিকে যাচ্ছে। আর ওই সময় জাপান কিন্তু খুব খুব ভালোভাবে যত ইনস্টিটিউটস আছে বা যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেই সময় কিন্তু জাপান অনেক স্ট্রং করেছে। The Japan-ASEAN Comprehensive Exchange Program aimed at promoting further exchanges between civil society and academia. As a complement to this program, new offices of Japan Foundation were opened in ASEAN countries, and ASEAN Culture Center was opened with Japan Foundation. এখনো কিন্তু এই জাপান ফাউন্ডেশনটা আছে। ব্যাংককে যাও, নমপেনে যাও, ভিয়েন্তিয়ানে যাও, হ্যানয়তে যাও, যে কোনো জায়গায় যাও, এখনো সেই জাপান ফাউন্ডেশন গুলো আছে। আর ASEAN কালচার সেন্টার যেটা ফর্ম হয়েছে তোমার, যেটা জাকার্তায় আছে, সেটা কিন্তু বিকজ অফ জাপান ফাউন্ডেশনেই হয়েছে। So Japan played a very important role in the building up of ASEAN, in the building up of infrastructural development of ASEAN. এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ, এই যে ASEAN ইকোনমির মধ্যে জাপান একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। নেক্সট আছে the Japan ASEAN Investment Fund established in January 1988। তাহলে আমরা কি দেখতে পারি, জাপান ASEAN ইনভেস্টমেন্ট ফান্ড তৈরি করেছিল, established in January 1988। এটাও একটা ইম্পর্টেন্ট থিং করেছে। In June 1990, Japan sponsored the Tokyo Conference, where the four warring factions met together in order to explore a peace settlement. মানে 1990 তে জাপান একটা টোকিও কনফারেন্স করেছিল, যেখানে ফোর ওয়ারিং ফ্যাকশনস তারা একটা জাপানের সাথে মিটিং করেছিল টু এক্সপ্লোর দ্য পিস সেটেলমেন্ট, যাতে শান্তি সেটেলমেন্ট হয় সেগুলো। As a foreign minister, Nakayama told at the ASEAN Post Ministerial Conference in Kuala Lumpur on July
1991, the convening of Tokyo Conference was a good example of Japan's will to play a more active political role in order to ensure regional stability. এই যে একটা টালমাটালের মধ্যে জাপান যাচ্ছিল, এই যে একটা সাউথ ইস্ট এশিয়া যাচ্ছিল, এই রিজিনাল স্টেবিলিটির জন্য একটা পলিটিক্যাল অর্ডারের জন্যই কিন্তু জাপান একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। তোমরা সবাই জানো 1990 যখন বার্লিন ওয়াল ভাঙলো, তখন এর রিপার্কেশন সাউথ ইস্ট এশিয়ান নেশনেরও উপরে হয়েছিল। আর সেই সাউথ ইস্ট এশিয়ান নেশনসের ইম্পর্টেন্স সেই জাপানের একটা অ্যাক্টিভ রোল খুব প্লে করে, আর রিজিনাল স্টেবিলিটিটা নিচ্ছে। ও সাউথ ইস্ট এশিয়াতে একটা রিজিনাল স্টেবিলিটি নিচ্ছে। Japan also sent construction unit of its self-defense forces, civilian police officer and military observer to join United Nations Transitional Authority in Cambodia. In total, roughly 1,300 Japanese police and military personnel took part in UNTAC. The Japanese national Yoshishi Akashi was the head of the peacekeeping mission as a recognition of the prominent role played by Japan. তো এই কাম্বোডিয়াতে তখন তোমরা যখন পলিটিক্যাল এজ ছিল, কাম্বোডিয়াতে 1975 থেকে 1979 তখন একটা খামের রোগ হয়েছিল। সেই খামের রোগের পর কাম্বোডিয়া কিন্তু পুরো ডিভাস্টেটেড হয়েছে। And it took 11 years for Cambodia to actually gain that back. তোমরা জানো হুন সেন যে ফার্স্ট কাম্বোডিয়ান কমিউনিস্ট পার্টি 1993 তে আসে। 1993 তে কাম্বোডিয়া ফার্স্ট কনস্টিটিউশন হয়, যখন আমি তোমাদের পলিটিক্যাল গভর্নেন্স অফ কাম্বোডিয়া পড়াচ্ছি। তো এই যে প্রায় এই সময় জাপান ইউনট্যাক মানে এই ট্রানজিশনের এই যে কাম্বোডিয়ার একটা পলিটিক্যাল ক্রাইসিসে, এইটা কিন্তু জাপান খুব হেল্প করেছে। নিজেরা 1300 সোলজার পাঠিয়েছে, অনেকেই মারা গেছে কাম্বোডিয়াতে, অনেকেই এই ইউএন পিস কিপিং এ তারা মারা গেছে, তাদের মার্ডার করা হয়েছে। বাট স্টিল ওই লসটা ভেবেও জাপান এই পিস কিপিং ফোর্স গুলো করেছে, বিকজ জাপান নোজ দ্যাট আমরা যদি জাপান ওয়াজ অলওয়েজ রিজিনাল স্টেবিলিটি পিসের জন্য ভেবে, জাপান ওয়াজ নট লাইক চায়না যে অ্যাগ্রেসর হিসেবে। সো জাপান এইটা করেছে, জানো যে নিজে কিচ্ছু পাবে, মানে নিজের কোনো স্বার্থই নেই, নিজে হয়তো ডেমোলিশ হয়ে যাবে, নিজের অনেক সোলজারও মারা যাবে, স্টিল ওরা এই পিস কিপিং ফোর্স which was lauded, মানে যেটাকে অনেক ইউনাইটেড নেশন খুব হ্যাপিলি অ্যাকসেপ্ট করেছে যে হ্যাঁ জাপান প্লেড এ মেজর ইন দ্য পিস কিপিং ফোর্স ইন স্পেশালি ইন কাম্বোডিয়া। তো এই ব্যাপারে জাপান খুব একটা স্ট্রং একটা ইম্প্যাক্ট ফেলেছিল। তারপরে আমরা যেটা আছি, in spite of success of UNTAC, Japan renounced to play such prominent role in other crises arising in Southeast Asia. কারণ সাউথ ইস্ট এশিয়ায় আরো ক্রাইসিস হয়, কিন্তু জাপান আর কোনো রোল প্লে করে না, কারণ অলরেডি জাপানের অনেক ক্ষতি হয়ে গেছে। এই পিস কিপিং মিশন একটা কান্ট্রি যদি 10-11 বছর ধরে করে, তাহলে সেটা একটা কান্ট্রির ইকোনমিকে খুব ক্ষতি করে দেয়, সেটাই জাপানের হয়েছিল। ফলে আদার ক্রাইসিস যেটা সাউথ ইস্ট এশিয়াতে ইন দ্য 1990s and early 21st century-তে হচ্ছিল, সেটাই কিন্তু জাপান খুব একটা অ্যাক্টিভ রোল প্লে করে। It played a mute and secondary role in Mindanao peace process to other actors such as Malaysia or Libya. মানে মালয়েশিয়ার যে মিন্ডানাও পিস প্রসেস হচ্ছিল, সেখানে খুব একটা রোল প্লে করে। In Myanmar, it followed an ambivalent approach, never putting too much pressure on the military regime but never breaking ranks with the western like-minded. মানে উনি ব্যালেন্স করেছে, জাপান প্লেড আ ব্যালেন্সিং, যে মিয়ানমারের সাথে অতকে প্রেসার করেনি মিলিটারি জান্তাকে বা ওখানে যা ওয়েস্টার্ন মাইন্ডেড। এখনো কিন্তু তুমি যদি দেখো মিয়ানমারে মিলিটারি জান্তাকে খুব একটা যে ওরা প্লে করছে সেটা না, জাপান কিন্তু মোটামুটি একটা স্টেবল পজিশন মেইনটেইন করছে, না এদিক না ওদিক। ঠিক আছে, মানে ওয়েস্টার্নদেরও চটাবো না, আমরা মিলিটারি জান্তাকে চটাবো না, আমরা কিন্তু একটা প্লেন রোল প্লে করব। সেটাই যেমন চায়না মিলিটারি জান্তাকে সাপোর্ট করছে, সেরকম কিন্তু জাপান কখনো মানে এরকম সাপোর্টে যায়। জাপান ইজ লাইক আ মিডল পারসন,
হ্যাঁ, যখন খুব প্রয়োজন হবে তখন জাপান আসবে, বাট এখন জাপান সেই অর্থে খুব মানে সেরকম সাপোর্ট কিছু করবে না। Most tellingly, especially when compared to Cambodian case, Japan was only one of the many contributors to East Timor after the independent referendum of 1990. যখন ইস্ট ক্যাম্বোডিয়ার কেসের পর আরেকটা সিগনিফিকেন্ট কি করলো জাপান, যখন 1999 এ ইন্দোনেশিয়া থেকে ইস্ট তিমুর যখন ভেঙে যাচ্ছে রেফারেন্ডাম, তখন জাপান একটা মেইন কন্ট্রিবিউটর ছিল ইস্ট তিমুরের ইকোনমিক ক্ষেত্রে, ইস্ট তিমুরের ইকোনমিক প্রোগ্রেশনের ক্ষেত্রে জাপান played an important. Japan became deeply involved in the regional architecture process engaged in 1990s as they fitted with the new international role of the country promoted by Prime Minister Takeshi. মানে 1990s এ জাপান একটা স্ট্রং রিজিনাল আর্কিটেকচারাল প্রসেস শুরু করে, এন্ড যার জন্য যেটা স্যুট করেছিল তাকেশিতা মডেল, যেটা বলা যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা, রিজিনাল সলিডিটি মেইনটেইন করা, রিজিনাল পিস মেইনটেইন করা, রিজিনাল স্টেবিলিটি মেইনটেইন করা, সেটাই তাকেশিতা চাইছে, এন্ড দ্যাট ওয়াজ ইন দ্য 1990s যেখানে জাপান প্লেড আ রিজিনাল আর্কিটেকচারাল রোল। Then, in fact, the first suggestion of that later would become ASEAN Regional Forum came from Japanese Foreign Minister Taro Nakayama. এই যে তোমরা দেখছো ASEAN Regional Forum বা ASEAN +3, that was the brainchild of Japan. এরা they were the বলতে গেলে they were the first country যারা মাল্টিল্যাটারাল ডিপ্লোম্যাসিতে বিশ্বাস করেছে, যে সব দেশ মিলে তারা ভেবেছিল যে এইটাই হচ্ছে আমাদের নিড। আসিয়ান রিজিনাল ফোরামের পেছনে যে ভূমিকা, যে একটা রিজিনাল ফোরাম সব আসিয়ান, তার মধ্যে ইন্ডিয়াও ছিল, ইউএস আছে, সব দেশ আছে, তার ব্রেনচাইল্ড ছিল জাপান। ইট ওয়াজ ইন 1991, আসিয়ান রিজিনাল ফোরাম হচ্ছে 1994। 1991 এ নাকায়ামা ফার্স্ট বলেছিল যে না, এরকম একটা রিজিনাল অর্গানাইজেশন, রিজিনাল ফোরাম করতে হবে যেখানে সব কান্ট্রিজ রাখা। So this was why Japan became an important part in the formation of ASEAN Regional Forum. আর ASEAN +3 পরবর্তীকালে বেসিক্যালি ASEAN Regional Forum এর মেইন ছিল বিকজ টু প্রোটেক্ট ইন্দো-প্যাসিফিক রিজন। ইন্দো-প্যাসিফিক রিজনকে প্রোটেক্ট, কারণ তোমরা জানো যে আমরা আগের ক্লাসে পড়েছিলাম কিভাবে চায়নার সাথে ভিয়েতনামের ইন্দো-প্যাসিফিক সাউথ চায়না সি নিয়ে ডিসপুট হলো, কিভাবে 1994 এ ফিলিপিন্সের সাথে টু প্রোটেক্ট দ্য ইন্দো-প্যাসিফিক রিজন। এটা কিন্তু আজ জাপান করছে, কারণ জাপান ভীষণ দূরদৃষ্টিকর। জাপান কারণ জাপান জানতো যে এই জিনিসগুলো হবে। এই যে মাঝখান থেকে জাপান চলে গেল আবার এন্ট্রি মারলো, সেটাও কিন্তু জাপানের একটা পলিসি। কি করলো চায়না? ইন দ্য মিন টাইম পোস্ট 2000 to 2010 was the golden period of China. চায়না ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতেছিল। এবারে কি হলো, চায়না ভাবতে গেল নিজেই হচ্ছে সুপার পাওয়ার, সেখানে জাপান আর কোনো নাম বলা না। এরপরে যখন দেখছে একটা টাইমের পর সবকিছু একটা স্যাচুরেশন লেভেল এসে, পোস্ট 2010 যখন শি জিনপিং এলো, তখন আবার সেই জিনিসগুলো নাড়াচাড়া দিল সাউথ ইস্ট এশিয়া। এই সুযোগটা জাপান নিয়ে, কারণ জাপানরা ওরকম ভাবেই পলিসিটা ফলো করছিল। তোমরা যদি শিনজো অ্যাবের পলিসি, আমি যখন আসবো পরে ক্লাসে তখন বোঝাবো, শিনজো অ্যাবে যে পলিসিগুলো দিয়েছিল সেগুলো একদম স্যুট করেছিল সাউথ ইস্ট এশিয়া, পুরো সাউথ ইস্ট এশিয়া ঘাসা পলিসি, যার জন্য যে সাউথ ইস্ট এশিয়া মানে কি বলবো না, ওরা লাফিয়ে নিয়ে নিল, মানে আরে বাস এত ভালো পলিসি নিয়ে আসছে জাপান, তাহলে তো ওর কাছেই যাবো, কারণ অল্টারনেট কেউ ছিল না। জাপান চায়না হয়ে গেছে একটা অ্যাগ্রেসর। শি জিনপিং যেটা শুরু করেছিল আবার সাউথ চায়না সি আবার এই নিয়ে, সেটা অ্যাগ্রেসিভ মোড করেছিল, যেটা সাউথ ইস্ট এশিয়া কত আর করবে। দে অলসো ওয়্যার ভেরি ডিস্টার্ব, কারণ চায়নার একটাই ছিল ডিভাইড এন্ড রুল পলিসি বিকাশ, যেটা 2000 আমরা ডিভাইড করে দেবো আসিয়ানকে, আমাদের কয়েকটা দেশ আমাদের নিয়ে নেবো, আর কয়েকটা দেশে মানে আসিয়ানের মধ্যে ঝামেলা ক্রিয়েট করবো। আর আসিয়ানকে ইউনিটি দেওয়ার জন্য একমাত্র জাপান ছিল। আর শিনজো অ্যাবে এমন প্রিন্সিপালস গুলো নিয়ে এলো 2003
বা 2012 এ যখন আবার শিনজো অ্যাবে রিইলেক্টেড হলো, দ্যাট ওয়াজ মেইনলি টেলার সুটেড ফর সাউথ ইস্ট এশিয়া। আর সাউথ ইস্ট এশিয়ান নেশনগুলো তখন সেগুলো গ্র্যাব করতে শুরু। ইনফ্রাস্ট্রাকচারাল দিক থেকে বলো, ইলেকট্রনিক্সের দিক থেকে জাপান বিকেম আ পাওয়ার হাউস। তোমরা যদি কখনো জাপানিজ ইলেকট্রনিক গুডস গুলো দেখবে, তাদের লংজিভিটি ইজ হাই দ্যান চাইনিজ। জাপানের গুডসের লংজিভিটি ইজ মাচ হায়ার দ্যান চাইনিজ, ফলে জাপানিজতে রিলাই করা যায়। তো এরা কি দেখছে, তখন ইন দ্য মেইন 2000 থেকে 2010 চায়না একটা ডাম্পিং গ্রাউন্ড শুরু করে ইলেকট্রনিক ডাম্প। আর এই ওরা থার্ড রেট জিনিসগুলো সাউথ ইস্ট এশিয়াতে ডাম্প করছে। ফলে কি হচ্ছে, ওদের ইলেকট্রনিক্স মানে মার্কেট পুরো স্ম্যাশ হয়ে যাচ্ছে, কিছুদিন বাদে বাদে যেগুলো হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে। তখন জাপান কি করেছে, ওই সুযোগটা নিয়ে জাপান কিন্তু সেই ইলেকট্রনিক্স গুড, সেই ইনফ্রাস্ট্রাকচারটা জাপান নিয়ে। and that when people are দেখলো, আরে চাইনিজেতে তো জাপানিজটা ভালো, and they were giving in concession, মানে এই নয় যে হাই প্রাইস করছে, ওরা কনসেশনে বিক্রি করছে। তখন দেখলো যে আরে এগুলো তো আমরা টেক করবো, আমরা কেন টেক করবো? তখন ওই জিনিসগুলো ওরা জাপানিজ ইলেকট্রনিক্সটা নিতে শুরু করে। তখন সাউথ ইস্ট এশিয়ান এরিয়াতে যে চাইনিজ এসি তো 2 বছর বাদে খুশ হয়ে যাবে, জাপানিজরা তো বেশ চলছে জাপানিজের দিকে যায়। আর জাপানিজের লংজিভিটি যদি দেখো, স্পেশালি তুমি যদি দেখো জাপানিজের কয়েকটা আছে, এলজি ইজ আ কোরিয়ান কোম্পানি, বা অন্যান্য যেগুলো আছে জাপানিজ, দে হ্যাভ আ হাই লংজিভিটি। তো সেই জন্য ইভেন যে কয়েকটা এখন যেটা হচ্ছে, ওরা ট্রেন কোচেস জাপান থেকে নিয়ে আসে। ট্রেন কোচেস গুলো জাপান নিয়েছে, চাইনিজ গুলো কিন্তু ওরা বাতিল করে, ওরা ডাম্প করে। কারণ ওদের দেখছে যে চাইনিজ ট্রেন গুলো বেশি অ্যাক্সিডেন্ট করে, মানে চালাচ্ছে আর অ্যাক্সিডেন্ট করে। ফলে এখন জাপান থেকে ওদের কোচ গুলো সব নিয়ে ইম্পোর্ট করে, আর জাপান খুব কনসেশনাল রেটে কোচ গুলো দিচ্ছে এই ট্রেন গুলো। এন্ড দে আর ভেরি ভেরি, বলতে গেলে তোমরা জানো জাপানের বুলেট ট্রেন শিনকানসেন যেটা যায়, দে আর এক্সিলেন্ট, মানে ওয়ার্ল্ড ক্লাস বুলেট ট্রেন। মনেই হবে না তুমি ট্রেনে আছো, মানে উড়ে যাচ্ছে, এরকম ফাস্ট ট্রেন যায়। তো আর ওদের মতন ডিসিপ্লিন অর্গানাইজ কান্ট্রি কেউ হয় না। মোস্ট ইস্ট এশিয়া, আমি গিয়ে বলতে পারি জাপান ইজ দ্য বেস্ট কান্ট্রি ইন ইস্ট এশিয়া। ডিসিপ্লিন ওয়াইজ, ওদের টেকনোলজিক্যাল ওয়াইজ, ওদের সবকিছু ওয়াইজ, দে আর দ্য মোস্ট ডিসিপ্লিন কান্ট্রি ইন সাউথ ইস্ট। এই যে কোভিড এর পর আমরা তো মাস্ক ছাড়া, মাস্ক বন্ধ, কিন্তু ওরা স্টিল মাস্ক করে, ওরা মেইনটেইন করে। ওদের যদি বলা হয় যে 2 মিটার মেইনটেইন করো, ওরা সারা জীবন মেইনটেইন করে, 100 বছর অবধি ওরা মেইনটেইন। and they have the most longest life. ওদের infrastructure, ওদের medical equipment is one of the best in Asia. But that country is very high tech, মানে expensive. Not like China যেমন একটু lower expensive, কিন্তু Japan is very expensive. তোমাদের মনে হবে আরে বাস ইয়েন তো কত হবে, কিন্তু না, ভীষণ ওরা expensive। তোমার country is very expensive, but হ্যাঁ দেশটার মধ্যে যারা গেছে জাপানে, তাদের থেকে শুনেছি ইজ দ্য মোস্ট ডিসিপ্লিন কান্ট্রি ইন ইস্ট এশিয়া। দ্যাটস ওয়াই ওরা এত প্রোগ্রেস করেছে। দেখো না যে একটা দেশ হিরোশিমা নাগাসাকিতে পুরো শেষ হয়ে গেছে, সেখান থেকে কোথায় তুলে নিয়ে চলে গেছে। কত ওদের সুনামি হয়, কত ওদের আর্থকুয়েক হয়, স্টিল ওরা নাম্বার 1। টোকিওকে কখনো দেখবে, টোকিও শহরে তোমাদের তো ইউটিউব আছে, টোকিও শহরে কখনো টাইম ল্যাপস গুলো দেখবে বাইরে, তাপ লেগে যাবে যে এটা টোকিও। তো মানে আয়তন কম, কিন্তু কিভাবে ওরা ডেভেলপ করেছে, কিভাবে নিজেদের ইনফ্রাস্ট্রাকচারাল আপগ্রেড করেছে। দ্যাটস ওয়াই আই সে যে ইস্ট এশিয়া যদি কোনো কান্ট্রি রোল মডেল হয়, দ্যাট ইজ জাপান। এন্ড জাপান হ্যাড ভেরি গুড ফ্রেন্ডলি রিলেশনস উইথ ইন্ডিয়া। মানে শীত গ্রীষ্ম বর্ষা হোক, জাপান ইন্ডিয়ার পাশেই আছে। কোনো মানে হ্যাঁ এটা মডার্ন নয়, বাট শীত গ্রীষ্ম বর্ষা জাপান ইন্ডিয়ার পাশে। যদি কোনো দেশ ইউএসএ যদি না থাকে, জাপান ইন্ডিয়ার পাশে থাকে। কারণ জাপান নোজ দ্যাট, জাপান জানে, জাপান ইজ ভেরি দূরদৃষ্টি। ওরা ভীষণ ফিউচারে থাকে, ওরা পাস্টে থাকে। আর চায়না হচ্ছে প্রেজেন্টে থাকে, প্রেজেন্টে আমরা এই পলিসিগুলো করবো, এই জিনিসগুলো করবো। বাট জাপান ফিউচারে থিঙ্কিং করে।
এখন টু সাম এক্সটেন্ট কোরিয়ানও ফিউচারে থিঙ্ক, কোরিয়ান জাপান এই দুটো দেশ দে আর থিঙ্কিং অফ ফিউচার। কোরিয়া টু সাম এক্সটেন্ট এখন অ্যান্টি চায়না হয়ে গেছে বিকজ অফ নর্থ কোরিয়া। আগে সাউথ কোরিয়া ওয়াজ ভেরি ক্লোজ টু চায়না, বাট এখন চায়নার অ্যান্টি হয়ে গেছে বিকজ অফ নর্থ কোরিয়া। তো জাপান একমাত্র দেশ যে বরাবর চায়নাকে ইয়ে করে দেয়, দ্যাটস ওয়াই চায়নার একটা ভয় আছে জাপান থেকে, স্পেশালি দে হ্যাভ দ্যাট ফিয়ার। চায়নারও ফিয়ার আছে উইথ জাপান আর ইন্ডিয়া। কারণ যখন আমি এটাও শুনেছি যখন গালওয়ান অ্যাটাক হয়েছিল, যখন গালওয়ানে আসছিল, তখন শিনজো আবে বলেছিল যে তোমাদের যদি অ্যাটাক করে আমরা এখান থেকে নেভাল কিন্তু আমরা বলো আমরা সাবমেরিন দিয়ে দেবো। ইন্ডিয়া বলেছে না করতে হবে। এরকম এরকম ফ্রেন্ডশিপ হচ্ছে ইন্ডিয়াটা। সো দ্য কান্ট্রি, that what I mean to say that this country actually is a very what I will say very or a pragmatic approach, very realistic approach. By 1977, Japan seemed to be well positioned in Southeast Asia. In spite of the high turnovers of its prime ministers and problems with its economy, in January that year, Prime Minister Ryutaro Hashimoto visited several Asian countries. In Singapore, his last stop, Hashimoto gave a speech where he defined how he envisaged a deepened, broadening Japan-ASEAN relation for the 21st century. তার মানে ওরা কি বলছিল যে 21st সেঞ্চুরির ওরা কিন্তু দেখো তখনও কিন্তু 1997 তখনও কিন্তু মিলেনিয়াম পড়েনি, তার আগেই কিন্তু জাপান 21st সেঞ্চুরির ব্যাপারটা ওরা ধরে রেখেছে। The three pillars he highlighted for an achievement were broader and deeper exchanges between Japan and ASEAN at top and other. We need more cohesion with ASEAN countries. ASEAN leaders সাথে আমাদের আরো cohesion দরকার। Second, multilateral cultural cooperation aimed at the preservation of each country's unique culture and tradition. তোমরা জানো জাপানে একটা হয়েছিল মেইজি রেস্টোরেশন। এই মেইজি রেস্টোরেশনের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। ইভেন দ্যাট হ্যাজ লাস্টিং এফেক্ট ইন সাউথ ইস্ট এশিয়া, এই মেইজি রেস্টোরেশনের ক্ষেত্রে। Multilateral cultural cooperation aimed at the preservation of each country's unique culture and tradition. সব কান্ট্রিজ কালচার এন্ড ট্র্যাডিশনকে আমরা রেসপেক্ট করে আমরা একটা multilateral cultural cooperation and promotion of joint endeavors to address global challenges such as environment, terrorism, health welfare and drug trafficking. দেখো এই যে পয়েন্টগুলো আসছে এনভায়রনমেন্ট, টেরোরিজম, হেলথ ওয়েলফেয়ার এন্ড ড্রাগ ট্রাফিকিং, এটা কিন্তু 1997 এ জাপান করে। মানে তোমরা বুঝতে পারছো কিরকম ওরা ফার ফাইটেড একটা কান্ট্রি হলে যে এরকম করতে পারে। সো দিস আর মানে তখন এই যে আমরা জানতাম কি যে এরকম প্যান্ডেমিক হিট করবে, কিন্তু তোমরা যদি দেখো 1918 যে ফার্স্ট স্প্যানিশ ফ্লু হয় সেটা কিন্তু জাপানকে খুব হার্ট করেছে, জাপানকে ভীষণভাবে স্ট্রং মানে হার্ট করেছে বিকজ অফ ওয়ার্ল্ড ওয়ার 2 হয়েছে। জাপান একটা জায়গায় অনেকদিন আগে একটা নিউজ আর্টিকেল বলেছিল, যেটা আমি পড়ছিলাম রিসেন্টলি, যে 1957 এ একজন জাপানিজ সায়েন্টিস্ট সে বলেছিল 2020 তে একটা প্যান্ডেমিক ক্রিয়েট হবে। উনি বলেছিল যে 2000 নেক্সট সেঞ্চুরিতে একটা প্যান্ডেমিক হবে। তার সেটা সূত্রপাত করে যখন 1818 এ গেল তখন একটা প্যান্ডেমিক হয়েছিল প্লেগ। তার আগে একটা প্যান্ডেমিক হয়েছিল সেটাও 1718 এ ব্ল্যাক কি একটা প্যান্ডেমিক, হ্যাঁ সেরকম একটা প্যান্ডেমিক। ও তখন 57 এ বলেছিল যে বি গেট 2020 তে এরকম একটা প্যান্ডেমিক হতে পারে। তো এই যে ব্যাপারটা এটা কিন্তু জাপান অনেক আগে করেছে। দ্যাটস ওয়াই তোমরা যদি দেখো জাপানকে সেরকম মানে করোনা ভাইরাস যদিও কোভিড ক্ষতি করেছে বাট দে ওয়্যার সেফ। আমাদের যেরকম ফার্স্ট সেকেন্ড থার্ড, ওদের ফার্স্ট ওয়েভই ওরা শেষ করে, ওদের আর সেকেন্ড থার্ড ওয়েভ আসেনি বিকজ ওরা ফার্স্ট ওয়েভেই ওটা পুরো কন্ট্রোল করে দিয়েছে। আর ওদের পলিসিটা ফলো করেছিল তাইওয়ান, কারণ তাইওয়ান নো দ্যাট একমাত্র দেশ যে ওদের যে যার পলিসি ফলো করতে পারবে সেটা হচ্ছে জাপান। তো জাপানের পলিসি তাইওয়ান ফলো করে, আর তাইওয়ান জাপান কিন্তু তাইওয়ান আর জাপানের রিলেশন খুব ভালো, কারণ
চায়না কি করেছিল, চায়না ওয়ান কান্ট্রি পলিসি নিয়ে চলে। আর অনেক দেশে দেখবে তাইওয়ানের কনসুলেট গুলোতে কেউ স্বীকৃতি দেয় না, অনেকে আবার কনসুলেটদের ভাগিয়ে দিচ্ছে তাই। কিন্তু তাইওয়ানকে একমাত্র যে স্ট্রং সাপোর্ট দেয় সেটা হচ্ছে জাপান। সো দিস আর দ্য থিংস, মানে এগুলো জানতে হবে যে জাপান যে এই দেশটা মানে একটা কি বলবো একটা অদ্ভুত দেশ, মানে কালচারালি এদের মনে করবে হ্যাঁ যে ওরা তো এলিয়েনেটেড, শুধু কি সামুরাইজ তারপরে এগুলো না। জাপান একটা অন্য দেশ, মানে একটা অন্য আইডিওলজিক্যাল দেশ, and they are actually one of the peace loving দেশ। ওরা কিন্তু যুদ্ধ জানে, ওরা সবসময় পিস। চায়না যেরকম সবসময় একটা অ্যাগ্রেসিভ মনোভাব দিয়ে আসে যে আমরা যা করবো আমাদের করতেই হবে, এটা করবোই, না করলে এখান থেকে উঠবো না, জবরদখল করবো, জবরদখল করে উঠিয়ে দেবো, কিন্তু আমরা করবো। কিন্তু জাপান সেটা করবে। জাপান একটা পলিসি ফ্রেমওয়ার্ক নিয়ে আসবে, তোমাদের করতে হলে বলো, না করতে হলে আমরা চলে গেবো। কিন্তু এমন ওরা লিকুইডিটি অফার দেবে তোমার টেবিলে যে তোমাকে নিতে বাধ্য, যে হ্যাঁ এগুলো তো আমি নেবো, এগুলো তো দরকার, এগুলো তো নিতেই হবে। এরকম ভাবেই জাপান করে। Hoshimatsu went further than anything proposed by previous Japanese Prime Minister, as he suggested holding of political summit with ASEAN and bilateral talks on security issues. তখন কি হয়, হোশিমোটো আগে যারা প্রাইম মিনিস্টার ছিল তাদের চেয়েও এক ধাপ এগিয়ে গেল। কি এগিয়ে গেল, যে উনি বায়োল্যাটারাল টকস করলেন, আর টকের কথা বললেন, আর সিকিউরিটি ইস্যুদের বিষয়ে কথা। The Asian financial crisis started in early 1997. In Thailand, expectations about the could play very high. Japan's first reaction was a conventional one. It offered assistance to bail out packages planned by IMF as $4 billion US dollars. It announced would provide to Thailand in August and 5 billion to Indonesia in নভেম্বর মাসে। তার মানে এই যে এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো, থাইল্যান্ড ছিল ফার্স্ট কান্ট্রি যারা গিয়েছিল জাপানের কাছে। জাপান কিন্তু ওদের ফার্স্টে $4 বিলিয়ন US ডলার দিয়েছিল। তারপরে কি করলো, ওরা $5 বিলিয়ন ইন্দোনেশিয়াকে দিল। এরপরে যেটা একটা রেভলিউশনারি আইডিয়া যেটা আজ জাপান বললো, সেটা হচ্ছে এশিয়ান মনিটারি ফান্ড, AMF। এইটাই জাপানের একটা কালের বিপরীত, কারণ AMF কে যে দেশ সবচেয়ে বেশি ক্রিটিসাইজ করেছে সেটা ছিল ইউএস। IMF এর মডেলে এশিয়ান মনিটারি ফান্ড জাপান করার চেষ্টা করেছে, যেখানে বলেছিল যে সবাই একটা $100 বিলিয়ন US ডলার দিয়ে শুরু করা, যেখানে কান্ট্রি ছিল অস্ট্রেলিয়া, চায়না, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া এন্ড থাইল্যান্ড। এই দেশগুলোতে মিলে একটা এশিয়ান মনিটারি ফান্ড করার চেষ্টা করছে ইন লাইন উইথ IMF। কিন্তু হলোটা কি, এটা তো হলোই না, এটা সাকসেস তো হলোই না, উপরন্তু জাপানের রোলের উপর কোয়েশ্চেন মার্ক। কারণ একে সবচেয়ে বেশি কারণ কি হয়েছিল, IMF এর একচিটিয়া ব্যবসা ছিল ইউএসএ, আর এশিয়ান মনিটারি ফান্ডে কিন্তু কোনো ইউএসএ ছিল, ইউএসএ তাতেই লেগে গেল। আমাকে বাদ দিয়ে ওরা একটা এশিয়ান মনিটারি ফান্ড করছে, ওদের মনোবলই হার্ট হয়েছে। হ্যাঁ, ওদের একটা আঘাত লেগেছে। মানে ইউএসএ তো সবসময় একটা অ্যাটিটিউড, বিগ ব্রাদারলি একটা অ্যাটিটিউড, যে আমরাই সব। এবারে IMF এর মেইন হচ্ছে ইউএসএ, কারণ ওয়ার্ল্ড ব্যাংক যে যতই হোক, ওয়ার্ল্ড ব্যাংক IMF যাই হোক, সবই ইউএসএ কন্ট্রোল করে। এবারে এরা এখানে কি করছিল, এখানে ইউএসএ কে বাদ দিয়ে এর একটা এশিয়ান মনিটারি ফান্ড ক্রিয়েট করার চেষ্টা করে, যেটা ইউএসএ খুব গায়ে লাগে যে আমাকে বাদ দিয়ে এরা এরকম কিভাবে করতে পারে। তো যার জন্য এটাকে ইউএসএ ক্রিটিসাইজ করে, আর এই সাপোর্টেজের ক্ষেত্রে এই এশিয়ান মনিটারি ফান্ডের সাপোর্টেজের ক্ষেত্রে হাত ছিল ইউএসএ। So in December 1997, the first Japan-ASEAN Summit meeting was held in Kuala Lumpur in order to materialize the new relationship Prime Minister Hoshimatsu had envisioned during his January trip.
মানে জানুয়ারি ট্রিপে উনি যেটা করেছিলেন, এনভিশন করেছিলেন যে ফার্স্ট জাপান আসিয়ান সামিট, সেটা করেছে। আর হোশিমোতো সেটা এনভিশন করেছে। As promised, the summit opened new areas of dialogue like environment, energy, international terrorism, international organized crime, health and welfare. Global and regional securities were reviewed and it was agreed to cooperate closely on them in international forum. মানে ইন্টারন্যাশনাল ফোরামে গ্লোবাল আর রিজিওনাল সিকিউরিটি নিয়েও কথাবার্তা বলতে থাকা। আর এটা মেইন ছিল, এই সামিটটা মেইন ছিল হচ্ছে ইন্টারন্যাশনাল টেরোরিজম, ইন্টারন্যাশনাল অর্গানাইজড ক্রাইম, হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার। তো এই যে পুরো জিনিসটা, এটা কিন্তু ফার্স্ট জাপানই করেছিল সামিটটা। তারপরে তুমি দেখো যে 1998 বা 1999 এ তুমি দেখো চায়না আসিয়ান সামিট হয়েছে, এটাকে দেখে দেখে। কিন্তু ফার্স্ট যে আসিয়ানের সাথে সামিট করেছে সেটা কিন্তু জাপানই করেছে। কিন্তু এটার একটা শর্টকামিং হয়ে গেল, এটাকে আসিয়ান প্লাস 3 তে চলে। এই সামিটটা আসিয়ান প্লাস 3 তে ওভারশ্যাডোড হয়ে গেল, কারণ সেই সময় আসিয়ান প্লাস 3 ও ফর্ম হলো। আসিয়ান, তার সাথে কোরিয়া, জাপান, চায়না। তাহলে আমরা ওভারঅল এই যে পুরো দর্শকটা দেখলাম, তাহলে কি বলবো যে জাপান কি কোনোভাবে কিছু করতে পেরেছে? In the early 90s, it seemed as if Japan had finally the will to develop a foreign policy equal to its economic structure. Southeast Asia foreign policy একটা ইকোনমিক স্ট্রাকচারের ক্ষেত্রে 1990s এ জাপান একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। স্পেশালি যখন রিজিনাল একটা টার্ময়েল হয়েছিল, যখন সাউথ ইস্ট এশিয়ার একটা রিজিনাল একটা টার্ময়েল, একটা আনস্টেবিলিটি হয়েছিল, তখন কিন্তু জাপান একটা বিশাল ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে টু ফর দ্য সলিডারিটি আসিয়ানের ক্ষেত্রে। আর সেটা আমরা দেখতেও পারি কম্বোডিয়াতে, যখন ওরা কম্বোডিয়াতে পিস মেকিং প্রসেস হয়। কিন্তু Japan's involvement and meaningful role in inception of regional architecture was consequence of the success in Cambodia. The new turn of Japan-ASEAN relation that Prime Minister Hoshimoto envisioned was the natural evolution in this process. মানে এই সময় অবধি ঠিক ছিল, এই জাপান's involvement was meaningful, কম্বোডিয়াতে মিনিংফুল ছিল, প্লাস যেটা প্রাইম মিনিস্টার হোশিমোতো করেছিল সেটাও মিনিংফুল ছিল। কিন্তু যখন আসিয়ান ফিনান্সিয়াল ক্রাইসিস হলো, শো দ্য শর্টকামিংস অফ জাপান। কি করলো? দ্য এপিসোড অফ AML or reminiscent of the shyness deployed by Japan in the late 70s in Indochina। মানে জাপান যে AMF কে যদি করতো, যদি সেই সময় স্ট্রং করতো, তাহলে কিন্তু জাপান একটা স্ট্রং পজিশনে। কিন্তু যেহেতু ইউএস এটাকে ক্রিটিসাইজ করলো, ইউএস আদার কান্ট্রিজ ওদের অ্যালাইজদের বললো যে না, এটা জয়েন করো না, তোমাদের এদের ক্ষতি হবে, এখানে একটা ইম্পেরিয়ালিস্টিক একটা আইডিয়ালিস্ট অ্যাপ্রোচ নিয়ে আসছে জাপান, তো ফলে ওটা ভেঙে গেল। Japan prestige in the region never recovered fully for the failure to create AML because of US opposition. যে ইউএস এত ওদের অপোজিশন করেছিল জাপানকে যে ওটা ক্রিয়েট হলো, এই সুযোগটা নিল চায়না। ইন দ্য মিন টাইম আসিয়ান ফিনান্সিয়াল ক্রাইসিসে চায়না দেখছে ইউএস এর সাথে জাপান, ওরা হচ্ছে ভীষণ সুযোগ সন্ধান, চায়না হচ্ছে ভীষণ সুযোগ, কোথায় কোথায় কি ঝামেলা হচ্ছে টুক করে না গুলিয়ে দেবো। তো এই যে যখন দেখছে ইউএস এর জাপানের ঝামেলা হচ্ছে, চায়না টুক করে ঢুকে গেল। এবার ঢুকে গিয়ে কি করলো? ম্যানেজ টু ইউজ আসিয়ান অ্যাজ অ্যান অপরচুনিটি টু ইন্ট্রোডিউস হারসেলফ অ্যাজ অ্যান মিনিংফুল প্লেয়ার ইন দ্য রিজন। এবারে ভাই ঢুকে গেছি, এবারে যেখানেই যায় চায়না ঢুকে পড়ে, ব্যাস শেষ, আর কিছু থাকে না চায়না। জাপান was neither able nor willing to stop this. জাপানের আর কিছুই করার ছিল, কে আর জাপানকে নেবে, কারণ চায়না তো ঢুকে পড়েছে। এবার চায়না নিজের আধিপত্য নিজে ছড়াতে শুরু করছে, ইনফ্লুয়েন্স ছড়াতে শুরু করছে। The creation of ASEAN plus 3 meant that Japan could not invoke for itself and the role of main ASEAN interlocutor of the region. মানে ASEAN plus 3 এর মানে হচ্ছে জাপানের সেই জায়গা থেকে আর সেই রিকভার করতে হবে, কারণ অলরেডি তো চায়না 1997 এ ঢুকেই পড়েছে। এবারে নিজের ফেদারটা, নিজের পালকটা এবার চায়না ছড়াচ্ছে আসিয়ানের সাথে। এবারে যে চায়নার বুদ্ধি, সেটা তো তখন কেউ বুঝতে পারি যে চায়না যে একটা এই চায়নার কি বুদ্ধি, সেটা প্রথমে আচ্ছা বাবা
বা চায়না ঢুকছে, বা তাহলে তো খুব ভালো, মানে আমাদের ইকোনমি। তারপরে চায়না যে বদমাইশিটা শুরু করবে সেটাকে প্রেডিক্ট করেছে যে এরকম সাউথ চায়না সি কে নিয়ে ঝামেলা করবো, এই নিয়ে ঝামেলা করবো, মালয়েশিয়ার প্লেন যখন ক্র্যাশ হলো সেটা নিয়ে ঝামেলা করবো। এই যে ওদের বদমাইশি বুদ্ধিটা, সেটা কিন্তু তখন সাউথ ইস্ট এশিয়া, এই বদমাইশি বুদ্ধি যখন ওরা ধরতে পারলো 2010-এ, তখন সাউথ ইস্ট এশিয়ান নেশনগুলো বললো আরে বাস, এ তো ভীষণ বদমাইশি করছে, আমাদের কে আছে অল্টারনেটিভ। আবার 2010-এ আবার টেবিল টার্ন হয়ে গেল, আবার সেই জাপানি। তো এই যে ফুল সিনারিও, এই যে সাউথ ইস্ট এশিয়া ফুল সিনারিও, এই যে একটা জায়গা, এটা বলতে গেলে টু সাম এক্সটেন্ট এবারে জাপান was actually a mediator. জাপান actually regional mediator, regional prosperity জন্য জাপান একটা বিশাল ইম্পর্টেন্ট রোল। এবারে ব্যাপারটা হলো ইউএসএ কিন্তু এই যে এমএফটা করতে, ইউএসএ কিন্তু পোস্টেড, মানে ইউএসএ কি করেছে ওই সময়, ইউএসএ মনে করেছে আচ্ছা ঠিক আছে জাপানকে করেছে, চায়না কি করবে, চায়নাকে লাইটলি নিয়েছে, অত ঠিক আছে। এবার ব্যাপারটা হয়েছে 2010 যখন সাউথ চায়না সি ডিসপিউটটা হলো, তখন চায়না ইউএসএ দেখে আরে আমাদের অ্যালাইদের যদি মেরে দেয়, তখন চায়না এবার ইউএসএ গেছে চায়নার উপর খেতে। এখন কি করছে, এখন ইউএসএ পলিসি একদম জাপানের সাথে ইন্টারনাল। এখন যদি জাপান কিছু করে, যদি এটা স্টার্ট করে, ইউএসএ হ্যাঁ বলবে, ইউএসএ হ্যাঁ বলবে, আর কিছু নেই, ইউএসএ হ্যাঁ বলবে তুমি শুরু করো। কারণ ইউএসএ ন্যাটোর সাথে জাপানের একটা রিলেশন করিয়ে দিয়েছে রিসেন্টলি, ন্যাটো মেম্বারের সাথে জাপানের একটা কোঅপারেশন হয়ে গেছে। তো ইউএসএ এখন হ্যাঁ করবে, যদি এখন জাপান বলে যে আমি একটা এশিয়ান মনিটারি ফান্ড করব, যেটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমি তোমাকে লিখে দিতে পারি 90% সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, 90% ইস্ট এশিয়ান কান্ট্রি, ইন্ডো প্যাসিফিক কান্ট্রি সব এখানে হাতে দিই, ইউএসএ কে সব কেন, চায়নাকে অ্যাগ্রেসর। কারণ ইউএস এর পলিসি সাউথ ইস্ট এশিয়া সবসময় মনে রাখবে, এটা যদি তোমরা পরবর্তীকালে ছিল, ইজ টু কন্টেন্ট চায়না, অ্যাগ্রেসিভ চায়নাকে কন্টেন্ট করার জন্যই কিন্তু ইউএস এর পলিসি। ইউএস এর কোনো মেইন ফ্রেমওয়ার্ক নেই, কোনো ওরা মেইন এতে আসে না যে হ্যাঁ আমরা একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আসবো এই জিনিসে, না। ওদের এই যে এত তোমরা দেখছো ইন্ডো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক বা ইন্ডো প্যাসিফিক যে এত রিজিনাল কোঅপারেশন, এটা কিন্তু একমাত্র হচ্ছে একটু কন্টেন্ট চায়, চায়নাকে কিভাবে আটকাবো সেটাই হচ্ছে মেইন। সো ফলে এই যে ফুল ব্যাপারটা, এই যে ফুল জিনিসটা, পরবর্তী ক্লাসে আরো এটা ইন্টারেস্টিং হয়ে যাবে যে কিভাবে জাপান ফিউচার সাউথ ইস্ট এশিয়া ওরা কিভাবে দেখে, মানে সাউথ ইস্ট এশিয়া এজ আ ফিউচার, মানে ওদের টার্গেট হচ্ছে 2050 সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নকে একটা স্ট্রং জায়গায় নিয়ে যাওয়া। এখন তো 30 এসেই গেছে প্রায় কথা, 2050 ওরা এম করছে সাউথ ইস্ট এশিয়া একটা রিজিনাল সুপার এ নিয়ে আসা, আর এটা হচ্ছে জাপানের মতো। এখন সব কান্ট্রি জাপানের দিকে থাকে। তোমাকে আর তোমাদের যদি এটা শেষ হয়ে যায়, তোমাদের সেমিস্টার শেষ হয়ে যায়, আমি একটা জিনিস শেয়ার করব, যেখানে 80% অফ সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি এগ্রি দ্যাট ইয়েস জাপান ইজ দ্য ওনলি অল্টারনেটিভ টু চায়না, আর কোনো নেই। ইন্ডিয়া তো নেই, ইন্ডিয়াকে অ্যাজ এ পাওয়ার হিসাবে। কারো কোনো প্রশ্ন থাকলে বল। একটু আসতে, সবাই একটু আসতে। জাপান অলরেডি সেই জায়গাতে আছে, স্ট্রং পাওয়ারেই আছে। জাপানকে এখন সব দেশরা তাকিয়ে আছে, এখন যা হচ্ছে সব জাপান কেন্দ্রিক হচ্ছে। কেন? কারণ জাপান একটা ইম্পর্টেন্ট রোল অলরেডি ইন্ডো প্যাসিফিক রিজিয়নে প্লে করছে। এখন জাপানকে বাদ দিলে চলবে, আর জাপান অলরেডি ইজ অ্যান ইমার্জিং। ও সব দেশেরাই জানে যে জাপান ছাড়া কিচ্ছু হবে না, কারণ যে ইনভেস্টমেন্ট নিয়ে আসে আফটার কোভিড-19, স্পেশালি পোস্ট প্যান্ডেমিক 2020 পরে চায়নার পুরো শেষ, মানে চায়নাকে কেউ আর বিশ্বাস করতে,
মানে ওরা ভাবছে ইলেকট্রনিক ফুডেও বোধহয় করোনা ভাইরাস নিয়ে আসবে, এরকম অবস্থা। তো একমাত্র দেশকে, সেটা হচ্ছে জাপান, সেই জাপানকে কিন্তু ওরা ডাকছে। আর আর এটা তো সত্যি, এটা যতই জাপান চাইনিজ লোকা চাইনিজে, করোনা ভাইরাসের উৎপত্তি তো চায়না থেকে, উহান থেকে। তো অবভিয়াসলি আফটার প্যান্ডেমিক জাপান এখন একটা ভীষণ স্ট্রং জায়গায় চলে গেছে। জাপানের গ্লোবাল, এই তো বলছি, এখন সাউথ ইস্ট এশিয়া তোমরা যে কোনো থাইল্যান্ড বলো, এই যে তিনটে দেশে গেছে, মানে ওনার আসার পর ওদিকে তিনটে, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স, ভিয়েতনাম, আর এই কান্ট্রিগুলো যাওয়ার কারণ, থাইল্যান্ড, ফিলিপিন্স, এই যে ফার্স্ট এই দেশগুলো উনি গেলেন, ভিয়েতনাম এন্ড ইন্দোনেশিয়া, এই যে দেশগুলোতে উনি গেলেন, এর মানে কি? এরা কিন্তু এখন আসিয়ানের সবচেয়ে রাইজিং ইকোনমি। তুমি যদি জাকার্তা যাও, ভিয়েতনাম যাও, ভিয়েতনামে তুমি যদি কখনো হোচিমিন যাও, আমি হোচিমিনকে দেখে ভেবেছিলাম আমি নিউ ইয়র্ক এসেছি না ভিয়েতনামে। মানে হোচিমিন সিটিটা যখন প্লেনটা ল্যান্ড করছে, যখন ল্যান্ড করছে, তোমার মনে হয় আমি নিউ ইয়র্ক এসে গেছি। হাই ডেভেলপ, মানে টল বিল্ডিং, স্কাইস্ক্রেপার্স গুলো তুমি যদি দেখো, মানে ওদের মানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতন এক একটা বিল্ডিং। যখন গাড়িটা নামছে হোচিমিন, আমি দেখে বাবা কি কি এটা হোচিমিন না, আমি কোথায়, আমি নিজে কয়েকদিন ভাবছি যে বা এরকম ডেভেলপ। ভিয়েতনাম, ব্যাংকক তো অন্য লেভেল, ব্যাংকক ছাড়ো। ইন্দোনেশিয়া, জাকার্তা, তুমি যখন কোনো প্লেন থেকে জাকার্তা নামবে, জাকার্তা যখন রোডটা যাবে, মানে সিটিটা শুরু হচ্ছে একটা ফ্লাইওভার থেকে, এই হচ্ছে ধরো আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইওভারটা শুরু করে তুমি হাওড়া যেতে যাও, পুরো হাওড়া অব্দি ফ্লাইওভার। আর রাস্তার উপরে গাড়ি চলছে 100 কিলোমিটার, 4 লেনে 100 কিলোমিটার উপরে গাড়ি। একবার তুমি 100 কিলোমিটার পেছনে আসো, পেছন থেকে এসে তোমার ধাক্কা খেতে এত ওদের ইনফ্রাস্ট্রাকচার। জাকার্তা, তারপরে আসছে তোমার ফিলিপিন্স। এই দেশগুলো হচ্ছে এখন বুমিং, সাউথ ইস্ট এশিয়ার ইকোনমিকে এখন এরা বুমিং ইকোনমি বানিয়ে দিয়েছে। ফলে দ্যাটস ওয়াই জাপান প্রাইম মিনিস্টার এই দেশগুলোতে গেছে। এইগুলো মানে তুমি হাফ আসিয়ান পেয়ে গেলে, আসিয়ানের ইকোনমিটা পেয়ে গেলে, আর তোমার চিন্তা ভিয়েতনামকেও একটি ছিল। ভিয়েতনাম দেখো, তখন তুমি যদি আমার ফার্স্ট স্লাইডে যাও, এখানে লেখা আছে রিলেশন ইন অ্যান্টি-ইউশিয়াদা ডক্ট্রিন। ভিয়েতনামের কিন্তু সেই সময় রিপারেশন ইকোনমিক এগ্রিমেন্ট গুলো করছিল। কেন করছিল এটা? ভিয়েতনামের সাথে রিপারেশন এগ্রিমেন্ট গুলো এই জন্য করছিল উইথ বার্মা, কারণ এগুলো তখন জাস্ট তোমার ওই যে জায়গা থেকে দে ওয়ার জাস্ট গেইনিং দ্যাট পলিটিক্যাল গেইনস। দ্যাটস ওয়াই যখন দেখো 1960s এর তখন ইউনো ছিল বার্মাতে, ওকে দিচ্ছে। ইন্দোনেশিয়ার সুকার্নো, এরা কিন্তু তখন ইকোনমিক্যালি খুব উইক ছিল, এদের রিপারেশন ওয়ার্ক গুলো দিচ্ছিল, রিপারেশন এইগুলো। ভিয়েতনামও কিন্তু তখন ওই টার্মাটালেই যাচ্ছিল। বেসিক্যালি এটা সাউথ ভিয়েতনামকেই করছিল, নট নর্থ ভিয়েতনাম। কিন্তু এটা মজার কথা, যখন ভিয়েতনাম ফার্স্ট ইউনিফিকেশন হয়, জাপান ওয়াজ দ্য কান্ট্রি which actually said that yes we recognize Vietnam। আর ভিয়েতনামের সাথে জাপানের অনেক ভালো সম্পর্ক, স্পেশালি যখন কম্বোডিয়ান ক্রাইসিসে ভিয়েতনামকে খুব সবাই যখন হেয় করছিল, তখন একমাত্র জাপান ছিল যে ভিয়েতনামের পাশে ছিল। আর ভিয়েতনামের আইডিওলজি আর জাপানিজ আইডিওলজি মোরালেসে, they have their mind is with China, চায়নাকে কিভাবে কন্টেইন করবে। সো দ্যাটস ওয়াই এরা ওই সাউথ ভিয়েতনামে তখন ওরা রিপারেশন এগুলো দিচ্ছে। তো এই জিনিসে তখন, আর তখনকার দিনে রিপারেশন ছিল $2 বিলিয়ন। তার মানে ভাবো কত টাকা দিচ্ছে। সো দিস ওয়ার দ্য থিংস which were happening। মানে জাপান was actually very vocal
60s থেকে বলছে, শুধু ওই 1990s এর পিরিয়ডে একটু এ হলো, আবার ওরা কিন্তু ব্যাক হলো। সো দ্য হোল সিনারিও চেঞ্জ। জাপান, তুমি যদি কখনো দেখো জাপান, চায়না, আবার জাপান, তুমি যদি আমার মত নাও, জাপান টু জাপান ভায়া চায়না। তো এই পুরো পলিসিটা হয়েছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। অ্যাকচুয়ালি সাউথ ইস্ট এশিয়া, এই যে পোর্শনস গুলো, চায়না সাউথ ইস্ট এশিয়া, জাপান সাউথ ইস্ট এশিয়া, ইন্ডিয়া সাউথ ইস্ট এশিয়া, দিস আর দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস। মানে তোমরা যদি কখনো সাউথ ইস্ট এশিয়ার কেন এই দেশগুলো এত ইম্পর্টেন্ট হচ্ছে, তোমাদের পরবর্তীকালে কেউ যদি আইআর রিলেটেড বা কেউ যদি রিজিওনাল এই নিয়ে পড়ো, এদের জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ এই এদের ভূমিকা কি সাউথ ইস্ট এশিয়াতে আমরা দেখি একটা রিজিয়ন হিসেবে, এরাই তো হচ্ছে আসল। ইন্ডিয়া একদিকে, একদিকে চায়না, একদিকে জাপান, এরাই আসল যারা সাউথ ইস্ট এশিয়াকে ধরে রাখে। সো দিস আর দ্য ফিচার্স যেখানে এই দেশগুলোকে জানা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এদের জিনিসগুলো জানা, এরা কেন হঠাৎ মানে এদের উপর এত হয়ে যায়। আর তোমরা রিসেন্টলি দেখো, তোমরা যদি রিসেন্টলি জানো, এখন আরেকটা দেশও খুব স্ট্রং এসে যাচ্ছে, সেটা হচ্ছে কোরিয়া। কোরিয়া ইজ প্লেইং আ মেজর রোল ইন সফট পাওয়ার। কি করছে, কোরিয়ার একটা ওয়েভ তৈরি করছে, কোরিয়ান ওয়েভ, থ্রু কোরিয়ান ড্রামাস, কে-পপ, এটা ওরা একটা ওয়েভ করছে। ওরা কিন্তু একটা কোরিয়ান ওয়েভ ক্রিয়েট করছে, যেটা হোল সাউথ ইস্ট এনহাইসেন আছে, এখন গ্র্যাভিটি আছে। তো এরা পুরো কোরিয়ান ওয়েভ ক্রিয়েট করছে, যার জন্য কোরিয়া কিন্তু সফট পাওয়ার ডিপ্লোমেসি খুব স্ট্রং করে দিচ্ছে। ইয়েস, এন্ড এইটাই চাইছিল ওদের যে প্রাইম মিনিস্টার মুন জে-ইন, এই কোরিয়ান প্রাইম মিনিস্টার, সেটাই চাইছিল সফট পাওয়ার দিয়ে আমরা আমাদের পজিশনটা নিয়ে সাউথ ইস্ট এশিয়া, and they want that. So that's why এই কোরিয়ানটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট রিজন যেটা হয়েছে। তোমরা যদি হোল হিস্ট্রি দেখো সাউথ ইস্ট এশিয়া, কখনো দেখবে না কোরিয়া এত ইম্পর্টেন্ট হয়েছে। ইট ওয়াজ লেট 2010 কোরিয়া কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে। এখন কোরিয়ান ওয়েভ চালু, এখন ইন্ডিয়াতেও কোরিয়ান ওয়েভ আছে। দেখো কোরিয়ার ইম্পর্টেন্ট রোল আসছে 1997 to 2000, বাট এই যে একটা 2010 এর পরে একটা ওয়েভ ক্রিয়েট হলো কোরিয়া, সেটা একটা বিশাল ইমপ্যাক্ট ফেলেছে, স্পেশালি সফট পাওয়ার ডিপ্লোমেসি রেখে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই আমি গোয়া খান্ডা পাওয়া না, কত কোরিয়ান ফুড সেন্টার হয়ে গেছে, আমি দেখি আমরা প্রতিটা ইয়ে তো দেখি পাঠিয়ে দিয়েছি, যদি না যায় তো আমি কি করবো? আপনি তো বিবিএস নিয়ে থিওরি চান, আমরা দিয়েছি। এক্ষুনি 6টা থেকে ক্লাস নেবে, কলা ম্যাম। তোরা ক্লাস করবি না? 6টা বন্ধ করে দেয় 5:30টায় গেট। ওখানেও লাইব্রেরি 6টায় বন্ধ করে দেয়, অনলাইন 6টায়। 6টায় পাবলিক বার করে দেয়, তোকে লাঠি মেরে বার করে দেবে। 4টায় করে দিলে ভালো। ওই জন্যই বললাম ভাই, সস্তা তো। সবাইকে জিজ্ঞাসা করলো, যদি সবার সুবিধা হয় তাহলে 4টাকে অনলাইনটা করে দিক না ম্যাম, তাহলে অ্যাটলিস্ট আমরা এখানে বসেই করে নেবো। 6টাই ঠিক আছে।
বাচ্চাগুলো নিশ্চয়ই মেসেজ করবে, টেক্সট করেছে সবাই তো ফ্যামিলি, সবাই আমায় মেসেজ করে ভাই আমার মাথা ধরে দাও। হ্যাঁ কি হ্যাঁ করে দেবে, তাহলে এখানে বসে করো, ক্লাসটা করে নেওয়া যাবে, নইলে বাড়ি পৌঁছতে পৌঁছে 6টা যদি বেজে যায় তখন কি করবি বল? আরে বাজবে এখনই 4টে বাজবে, এখনই অলমোস্ট 4টে বাজে, হাওড়া যাবো 5টার পর ট্রেন থাকবে না, 5টার পর অঙ্কিত চক্রবর্তী, এই 5টার পর আমাদের হাওড়া লাইনে একটা ট্রেন থাকে না, 6টা 5-এ বর্ধমান থেকে, তাও সব স্টপেজ নয়। অন্বেষা সাহা, অন্বেষা নাগ, বিদিশা ব্যানার্জি, বিপাশা দাস, তুই বলতে পারবি? বিপাশা রয়, করে নি চা। দেবাদ্রি দাস, আপনি করে নিলে খুব ভালো হয়। দেবস্মিতা বালা, দেবস্মিতা আমি চ্যাটার্জি, আমার থেকে পুরো ইউনিভার্সিটিতে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে ক্লাস করবো, ঠিক আছে? নীতিপ্রিয়া কর্মকার, হ্যাঁ স্যারকে বললি স্যার। দোলন ঘোষ, দ্বিতীয়া ঘোষ, তো রিয়াকশন আমার একটাই আছে, সব থেকে বলি এখানে আমার ইয়ারফোন লাগবে না, আমি ইয়ারফোনে ক্লাস করি না। সুনীল কর, জগদ্ধাত্রী গুপ্তা, জয়া সিংহানিয়া, কেয়ারানী মন্ডল, মধুপর্ণা সামন্ত, কলাহাম মৃত্তিকা গুহা, ম্যামও প্রীতি আমাদেরকে বলে তোমরা ক্যাম্পাসেই থাকো আর বাড়ি ফিরতে প্রিয়াঙ্কা হবে না। চ্যাটার্জি, ভাই শাশুড়ি ম্যামকে কল পূজা কর, পূজা মজুমদার, পুষ্পিতা দাস, রিমা মণ্ডল, ঋতিকা দে তপদান, রিঙ্কি মণ্ডল, ঋতিকা দশরায়, ঋতিকা দশরায়, শাশ্বতকে বল 4টে করে দেবে। হ্যাঁ তুই ফোন করে দিবি না? হ্যাঁ 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 শতদ্রু মুখার্জি, ভাই আমি পৌঁছতে পারবো না 6টা অবধি, কারণ 5টার পর আর ট্রেন থাকে না। সোনিয়া কর্মকার, এখান থেকে আমার হাওড়া যেতে গিয়ে দম বেরিয়ে যাবে, জ্যাম জ্যাম জ্যাম। 5টা 10-এর পর আমার ট্রেন থাকে না 6টা 5-এর আগে, আমি নেমে পড়বো, ওরা দুজন নামতে পারবে না। সুস্মিতা দাস, আরে আমাকে না শুনতে পারে, কে শুনতে হবে? সুস্মিতা নরনাথ, এখানেই কর, আরিফা আকবর, এখানেই আরিফা আকবর, আত্রেয় চক্রবর্তী, ইকরা, জয়া ব্যানার্জি, ইয়েস স্যার। কানাই কর, স্যার আসেনি। পৌলমী সাহা, রিমা মজুমদার, সরস্বতী পারে, গাড়ি পৌঁছতে পারবো? পিয়াসা, আমি কিন্তু রাস্তায় ক্লাস করতে পারছি। তানিশা দে, কোথায়? এখানে তো সবাই বলছে এখানে করে নে। প্রেজেন্ট স্যার। আতিয়া বেগম, এখানে চল না চল ভাই, দেখে আমার 18,000 টাকা খাওয়ার লাগবে ভাই, আমার অত বাজে। স্যার বলছি যদি আমাদের পলা ম্যাম এখন অনলাইন ক্লাস নেন তাহলে আপনি এখানে একটু চালিয়ে দিতে পারবেন আমাদের ক্লাসটা?
এখানে মানে এইটা দিয়ে আরে না ছটায় ক্লাস ওই ছটায় সাতশো তো জিজ্ঞেস কর আর না দিলে কথা বলতে পারিস না। আরে তোরা আগে ডিসাইড করে নে 6টা থেকে ক্লাস করবি না এখন 4টের সময় এখন করে নিবি, কারণ সবাই কিন্তু বাড়ি পৌঁছাতে পারবো না 6টার মধ্যে। নইলে নয় ম্যামকে 7টা কর, নইলে এখন এখানে করে নে। আমরা বাড়ি পৌঁছতে পারবো না কারণ আমাদের 5টার পরে ট্রেন থাকে না, আমি পৌঁছে যাবো 5টার পর 6টা 5 ট্রেন। আরে স্যার তাহলে এখানে চালিয়ে দিতে আরে তুই ছটায় কেন হাত নাও? চারটে প্লিজ বল না বল না। তাহলে বল কেউ ভাই ক্যাম্পাসে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে ক্লাস কর ক্লাস। ভাই ক্যাম্পাসটা একটা ছোট জায়গা না, যে যেখানে পারিস গিয়ে বসে পড়ার কোনো অসুবিধা নেই। আমি একজনকে আমার এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে দিতে রাজি আছি, বাট প্লিজ স্যার 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 আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করার ছিল। টপিকগুলো কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা 6 পেপার কোনটা 7 পেপার। স্যার আপনি ম্যামকে জিজ্ঞাসা করতে বললেন, ম্যাম উল্টা আমাকে ব্লক করে দিয়েছে স্যার। ওইসব নিয়ে ভেবো না, যেটা গ্রুপে বলে দিয়েছে সেটাই এই করো। আর 27 তারিখে এসো, সেদিন সব ডিসকাশন। না না তো ওইসব নিয়ে ভাবছি না স্যার ম্যাম ব্লক করে দিয়েছে, ওই জন্যই আমার আর টেনশন। আমি কিন্তু ম্যামকে কিছু জিজ্ঞাসা, আমি শুধু বলেছি ম্যাম এটা তো ফার্স্ট মানে 6 আর এটা তো 7, আমি কোয়েশ্চেনটাও ঠিক মতো ম্যামকে করতে পারিনি যে রিলি ব্যাপারটা হচ্ছে ওটা তুমি ক্লাসে জিজ্ঞেস করতে পারো, সেই জন্যই তো ম্যাম ওই 27 তারিখে তোমাদের ওই কনফিউশন ক্লাস। আমি আর জিজ্ঞাসা করছি না। ঠিক আছে ঠিক আছে, ওইসব নিয়ে ভেবো না অত। ঠিক আছে ও ঠিক হচ্ছে। হ্যাঁ বলো, বলছিলাম স্যার হ্যাঁ আরেক কোয়েশ্চেনগুলো দেখো, এটা তুমি একটা ফার্স্ট যেটা দেখো সেটা হচ্ছে মাতৃ মতো না, এটা হচ্ছে তোমার হচ্ছে ফার্স্ট টপিক। আমি লিখে দিচ্ছি, তুমি